সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে জমি, প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই ভুল আপনি করছেন না তো, এবং এগুলি কেনার ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলি অবশ্যই জানতে হবে। আজকে আপনাদের এমন 50টি ভুলের কথা বলবো যেটা শোনার পরে আপনি হতচকিত হয়ে উঠবেন। আপনি যদি জমি কিনে থাকেন, এ ধরনের ভুল আপনিও করেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই আমার ক্লায়েন্টরা করে, যার কারণে আমার অভিজ্ঞতার আলোকে এই 50টা ভুল আমি খুঁজে বের করেছি। এখন আপনি বলতে পারবেন যে অ্যাডভোকেট সাহেব কি বলছে, একটা দুইটা ভুল মানুষ করতে পারে, 50টা ভুল কি করে করে? 50টার প্রায় অধিকাংশগুলি সাধারণ মানুষরা করে থাকেন। আমি যখন বলবো আপনি শুনলে বুঝতে পারবেন। সুতরাং ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং প্রত্যেকটা ভুলই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা শিক্ষা নিয়ে জমি কেনার সময় যেন এই ধরনের ভুলগুলি না করেন সেদিকে খেয়াল রাখবেন। তো এই আমরা যে প্রপার্টি কিনি, এটা আমরা ডিফাইন করেছি দুইটা ওয়েতে। একটা হচ্ছে আপনার ল্যান্ড, আর একটা হচ্ছে ফ্ল্যাট। ল্যান্ড আমাদের আবার তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে প্রাইভেট কোনো মানুষের কাছ থেকে আপনি ম্যান টু ম্যান কিনেন, আবার অনেক সময় অনেক ডেভেলপার কোম্পানির কাছ থেকে প্লট কিনে থাকেন, আবার আপনি বিভিন্ন লিজ হোল্ড অথরিটির ল্যান্ড নিয়ে থাকেন। আর ফ্ল্যাটের ক্ষেত্রে হয় কোনো পার্সনের, একই জিনিস, পার্সনের ফ্ল্যাট কিনেন, অথবা ডেভেলপার কোম্পানির ফ্ল্যাট কিনেন, অথবা আপনি লিজ হোল্ড অথরিটির ফ্ল্যাট কিনেন। এখানে আসলে ভুলগুলি কি কি হতে পারে? আগে আসি আমরা ল্যান্ডে। ল্যান্ডের ক্ষেত্রে আমরা কি কি ভুল পেতে পারি? যেমন শুধুমাত্র জমি দেখে দলিল করা। এইগুলি যারা ডেভেলপার কোম্পানি, এরা এই ধরনের বেশি ভুল করে, সাধারণ মানুষও করে। প্রথমেই যখন আপনি একটা দালালের কাছে যাবেন বা ব্রোকার যেটাই বলি, সে সুন্দর করে আপনাকে জমিতে নিয়ে যাবে, জমি দেখাবে, জমির চারিদিকে রাস্তা, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি, সব গল্প শোনাবে। কিন্তু জমির কাগজপত্রের কি অবস্থা এটা বলবে না, বলবে কাগজপত্র সব ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধু অ্যাডভান্স করেন। শুধু দেখবেন যে অ্যাডভান্স করেন, জমি দেখাবে, জমি দেখানোর পরে আপনি কিছু বায়না দেন, বায়না না দিলে হবে না। তো আমরা কি করি, কাগজপত্র ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করেই দ্রুত একটা বায়না করে ফেলি, বা তার সাথে একটা এগ্রিমেন্টে চলে যাই, টাকা পয়সা দিয়ে দেই। এরপরে যদি আপনার কোনো ভুল হয়ে যায় বা কোনো খারাপ জিনিস হয়ে যায় বা জমির ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা হয়, তখন কিন্তু আপনারা ওইখান থেকে ফেরত আসার সুযোগ থাকে না, কারণ বায়নার টাকা একবার দেওয়াটা যত সহজ, ফেরত নেওয়াটা এত সহজ না। এরপরে কি করি, আইনজীবীর মতামত না নিয়ে আমরা বিভিন্ন সার্ভেয়ার বা দলিল লেখকদেরকে কাগজগুলি দেখাই। আমার কথা হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য সার্ভেয়ার এবং দলিল লেখক, তারা কিন্তু জমির একটা পোর্শন ভালো করে জানেন। যেমন যদি একজন সার্ভেয়ারের কথা বলি, সে ল্যান্ড রেকর্ড কিভাবে হয় এই বিষয়ে তার ব্যাপক অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞ সে। আবার একজন দলিল লেখক, সে কিন্তু দলিলটা কিভাবে রেজিস্ট্রি হয় এবং এই সিসিএস এর সাথে এস এ খতিয়ান, এস এ খতিয়ানের সাথে আর এস খতিয়ান কিভাবে মেলে, দলিলগুলি কিভাবে হয়, চেইনটা কিভাবে সাজাতে হয়, এগুলি সে ভালো করেই জানে। কিন্তু এমন অসংখ্য আইন আছে যে আইনগুলি এর সাথে জড়িত। বিভিন্ন ধরনের বাইলজ আছে, বিভিন্ন ধরনের বিধিমালা আছে, বিভিন্ন ধরনের মামলার রায় আছে, বিভিন্ন ধরনের উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। এগুলি সব মিলিয়ে ল্যান্ড রেকর্ড, আপনার জমির রেজিস্ট্রি, আপনার ফারায়েজ, সবকিছু মিলেই কিন্তু আসলে একটা ভেটিং হয়। সুতরাং আপনি যখন একটু পয়সা বাঁচানোর জন্য যে যে দলিল লেখককে দিয়ে দলিলটা করাবেন, তাকে দিয়ে কাগজটা চেক করালেন, তাহলে হবে কি, আপনার এই যে আইনের যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে বা ডিপ যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেগুলি কিন্তু ওনারা ধরতে পারবেন না। এটা আমি একেবারে কনফিডেন্টলি বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এই জন্য যে দলিল লেখককে দিয়ে আপনি দলিল রেজিস্ট্রি করাবেন, অবশ্যই আপনি তাকে দিয়ে দলিল লেখান, রেজিস্ট্রি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু জমির কাগজটা চেক করার সময় আপনি অবশ্যই একজন আইনজীবী এবং অভিজ্ঞ, এই বিষয়ে অভিজ্ঞ একজন আইনজীবীর মাধ্যমে কাগজটা পরীক্ষা করাবেন। না হলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় বিপদে পড়তে হবে আপনাকে। এরপরে কি করি,
জমিটা যখন আমরা কিনতে যাই তখন চেইনটা সিএস বা এসএ পর্যন্ত মিলাই না। আমরা নর্মালি কি করি, আরএস বা ঢাকা সিটি জরিপ ঠিক আছে, আরএস এ একটু ঝামেলা আছে মোটামুটি, এরকম 20-25 বছর মালিকানা হলেই তো হয়ে যায়, এত বেশি কেন লাগবে, 25 বছরের মালিকানা হলে জমি গুড রাইট চলে আসে। এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে। এতে করে কি হয়, এটা সিএসএ যদি খাল থাকে বা এটা সিএসএ যদি সরকারি সম্পত্তি থাকে, ভাওয়াল এস্টেট থাকে, এসএতে এসে যদি এখানে এটা যদি আপনার এনিমি হয়ে যায়, যেটাকে আমরা বলছি আপনার কি বলে ভেস্টেড প্রপার্টি, এটা যদি আপনার অ্যাবান্ডন প্রপার্টি হয়, এগুলি তো আরএস বা সিটি জরিপে বিভিন্ন জন দখল করে আপনার নিজের নামে নামজারি করে তারা বেচা বিক্রি করার চেষ্টা করছে। কিন্তু একদিন না একদিন যদি সরকার এটাকে তদন্ত করে বা সরকার খোঁজ খবর করে, হয়ও কিন্তু এরকম অনেককেই দেখবেন যে বাড়ি ঘর দরজায় ভেঙে উচ্ছেদ করে দিচ্ছে। আপনারা নদীতে উচ্ছেদ দেখতে পাচ্ছেন যে যেখানে যেখানে নদী ছিল সিএসএ, এখন কিন্তু বিআইডব্লিউটি এর সমস্ত জায়গায় পিলার গেড়ে দিয়ে কনস্ট্রাকশন ভেঙে উচ্ছেদ করে দিচ্ছে। তো সো অ্যাটলিস্ট সিএস পর্যন্ত না মিলাতে পারেন, এসএ তে আপনাকে মিলাতেই হবে। এস এর মানে পরে গিয়ে আরএস দিয়ে মালিকানা আসলে মিলানো যাবে না। আচ্ছা, আরেকটা ভুল আমরা করি, আমরা হারায়েস করি না। ধরেন আপনার দলিলের মধ্যে লেখা আছে যে একজন ব্যক্তি তার আহ, 2 পুত্র 3 কন্যা 1 স্ত্রী রেখে মারা গিয়েছেন, সেখানে একজন পুত্র পিতার ওয়ারিশ সূত্রে এত শতক সম্পত্তির মালিক হয়ে বিক্রি করে দিয়েছে। আমরা ঠিক সেভাবে লিখে চলে যাই, কিন্তু ওদের যে ফারায়েজটা করা, এই সঠিকভাবে ফারায়েজটা করি না, এবং হাল ওয়ারিশন সনদ নেই না। হাল ওয়ারিশন সনদ বলতে কি, ধরেন 20 বছর আগে বিক্রি করেছে, তার একটা ওয়ারিশন সনদ আছে, কিন্তু বর্তমানে ওয়ারিশন সনদ নাই। তারপরে যে দুই একজন মারা যায় নাই, সেখান থেকে নতুন ওয়ারিশ বের হয় নাই, এটা ওয়ারিশন সনদ হাল না নিলে জানা যাবে না। এবং এই ওয়ারিশন সনদ না জেনুইন না ফেক, এটা চেক করার জন্য হাল ওয়ারিশন সনদ লাগবে। কারণ সিটি কর্পোরেশন বা পৌরসভা তারা 3 মাসের বেশি ওয়ারিশন সনদের বয়স হলে সেটার কোনো রেসপন্সিবিলিটি তারা নেবেন না। এটা হচ্ছে বাস্তবতা। এই জিনিসগুলি আমরা করি না, খুবই ভুল করি এখানে। যে দেখা যায় যে অ্যাকচুয়ালি সঠিক ওয়ারিশন আছে কিনা, ওয়ারিশন সনদের মধ্যে দেখা যায় দুই একজন ওয়ারিশকে বাদ দিয়ে দেয়, বোনদেরকে বাদ দিয়ে দেয়, কোনো ভাইকে বাদ দিয়ে দেয়, দিয়ে ওয়ারিশ কম দেখালে আপনার হিস্সা বেশি এসে যায়। এই জন্য ওয়ারিশন সনদটা আমরা সঠিকতা যাচাই করি না। প্লাস আমরা কিন্তু এই ফারায়েজটা করি না, যার কারণে দেখা যায় যে যে যতটুকু পায় তার থেকে বেশি সম্পত্তি বিক্রি করে দিয়ে যাচ্ছে। তো এরপরে আমি কিনছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে সাব রেজিস্ট্রারের কাজটা কি? সাব রেজিস্ট্রার কাছে বিক্রি হচ্ছে, তখন কি সাব রেজিস্ট্রার জিনিসটা দেখে নাই? এটা কি হাওয়ায় বিক্রি হয়ে গেছে? ভাই, সাব রেজিস্ট্রারের বিক্রিটা সঠিক হয়েছে কি হয় নাই এটা দেখার কাজ না। সাব রেজিস্ট্রারের কয়েকটা কাজ আছে, এটা নিয়ে আমি আলাদা ডেডিকেটেড ভিডিও করব। তার কয়েকটা কাজের মধ্যে দলিলে দাতা গ্রহীতা সঠিক আছে কিনা, গভর্নমেন্টের রেভিনিউ ঠিক মতো দেওয়া হলো কিনা, এরকম কয়েকটা কাজ আছে তার কাজগুলা। এই কাজগুলাই শুধুমাত্র তার দায়িত্ব, কিন্তু আপনার যদি পূর্ববর্তী মালিকানার ত্রুটি থাকে, এর জন্য সাব রেজিস্ট্রার দায়ী না। আপনি যদি কোনো কিছু লুকিয়ে বেচা বিক্রি করেন, তার জন্য সাব রেজিস্ট্রার দায়ী না। আপনি তো হলফনামার ভিতরে হলফ করেই দিচ্ছেন, এই হলফের উপরে বিশ্বাস করেই সাব রেজিস্ট্রার জমিটা রেজিস্ট্রি করছে, এই জন্য সাব রেজিস্ট্রারকে দায়ী করার কোনো সুযোগ নাই। এরপরে আমরা কি করি, খতিয়ানের হিস্সা অনেক আইনজীবীরাই ভাঙায় না, যে খতিয়ানে যদি নাম থাকে তাহলে ঠিক আছে, কিন্তু নাম থাকলে তো হবে না, অ্যাকচুয়ালি তার নাম কতটুকু আছে। এরপরে খতিয়ানের দখল কলামে কার দখল দেওয়া আছে, দেখা গেল খতিয়ানে নাম আছে, হ্যাঁ দাগও আছে ঠিক আছে, কিন্তু দখল কলামে ওনার নাম নাই, অন্যজনের নাম দখল কলামে দখল দেওয়া আছে। তাহলে পরে কিন্তু ওই জমি যার নামে নাই দখল কলামে, সে কিন্তু বিক্রি করতে পারবে না। এই যে খতিয়ানের হিস্সাটা ভাঙানো, দখল কলামটা চেক করা, এই কাজগুলি কিন্তু আমরা অনেকেই করি না, বা যাদেরকে দিয়ে করাই তারাও খুব বেশি একটা খেয়াল করে করেন না। এরপরে দলিল বা ওয়ারিশ মূলে মালিকানা সত্ত্ব হিসাব না করে খতিয়ান বা খতিয়ান মূলে মালিকানার হিসাবটা করা হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে মিস্টার এক্স ওয়াই জেড আরএস খতিয়ান মূলে মালিক হইয়া বিক্রি করেছেন। আরএস খতিয়ান মূলে আসলে কেউ মালিক হয় না। মূলত মালিক হয় মানুষ দুই ভাবে, এক হচ্ছে গিয়ে ওয়ারিশ মূলে, আপনার বাবা ছিল, দাদা ছিল, তারপরে আপনার বাবা, তারপরে আপনি, তারপরে আপনার ছেলে মালিক হবে। আরেকটা মূলে মালিক হয়, সেটা হচ্ছে দলিল মূলে। আপনি কারো থেকে কিনেছেন, বা কারোর সাথে এওয়াজ করেছেন, বা কেউ আপনাকে দান করেছে, না কোনোভাবে আপনি আদালতের মাধ্যমে কিনেছেন, অকশনে কিনেছেন, কোনো না কোনো ভাবে দলিলে মালিকানা আসছে।
কিন্তু হাওয়ার উপরে জমিতে আপনি দখল আরএসএ আপনার নামে রেকর্ড হয়ে গেল, সেখান থেকে মালিক হয়ে গেলেন, এভাবে মালিকানা হয় না, মালিকানা আসে না। কিন্তু অনেকেই আমরা এই আরএস থেকে পরবর্তীতে চেইনটা ওকে থাকার কারণে আমরা বলি যে আরএস থেকে মালিকানা ঠিক আছে, কিন্তু এর আগে যে মালিকানায় ত্রুটি ছিল কিনা এটা কিন্তু দেখা খুবই জরুরি। কারণ ওয়ারিশি সম্পত্তি কোনোদিনই তামাদি হয় না। কোনো বোনের সম্পত্তি যদি দেওয়া না হয়, বোনের ছেলে মেয়ে এসে দাবি করে, এটা কোনোদিনই সঠিক হবে না। এবং এই সম্পত্তি আপনি যদি কেনেনও, তবুও এটা আপনাকে পরে ছেড়ে দিতে হবে। আপনার কনস্ট্রাকশন করবেন, যা খরচ করবেন, পুরাটাই আপনার লস। এবং সরকারি সম্পত্তি যদি কেউ 60 বছরও দখল করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার মালিকানা আসে না। সুতরাং এই জন্যে কি বলে এটারে, আপনার জমি কেনার ক্ষেত্রে আপনাকে নিজের সচেতনতা নিজেই করতে হবে। এখন বলবেন যে তাইলে এত ফিস দেই, এত কিছু করি, নামজারি করি, এগুলির মানেটা কি? আসলে এই দেশে তো জনবান্ধব বা সিটিজেন বান্ধব এই দেশটা এখনো হয়ে ওঠে নাই। এখানে পদে পদে আপনি হয়রানি হবেন, কেউ কোনো দায় দায়িত্ব নেবে না। যার কারণে আপনাকেই আপনার ভালোটা বুঝতে হবে। আপনাকেই আপনার মানে নিজের অর্থটা সেভ করে সেখান থেকে আপনাকে বুদ্ধি করে বেঁচে চলতে হবে। আপনি যদি মনে করেন যে গভর্নমেন্ট আপনাকে সেভ করবে, সেই ধরনের পজিশনে এখনো গভর্নমেন্ট যায়নি। আমি একটা উদাহরণ দিতে চাই, যে মাঝখানে একটা আইন করা হয়েছিল দলিল যার জমি তার। এই করার পরে আইনটা যখন হবে হবে তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু আইনটা যখন ইনঅ্যাক্টেড হলো, আমি দেখলাম যে এটা আগের আইনের থেকে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আরো বেশি কনফিউজিং। কারণ এবার দলিলের সংখ্যার ভিতরে আপনার একটা খাজনা রসিদ, একটা ডিসিআর, আপনার কি বলে খতিয়ান, সবকিছু দলিলের সংখ্যার ভিতরে নিয়ে আসা হয়েছে। তার মানে একটা খাজনা রসিদ এখন দলিল হয়ে গেছে। তো তাইলে দলিল যার জমিদার আর দখল যার জমিদার, এর মধ্যে কি তফাৎ হলো? আমার কোনো মানে ব্যক্তিগতভাবে বোধগম্য হয় না আর কি। এই জন্যে মালিকানার সত্যটা আসে ওয়ারিশ মূলে, অথবা ক্রয়, হেবা, দান, যে কোনো দলিল মূলে। এই দুইভাবে মালিকানা হতে পারে। যদি কারোর নাম আরএস এ রেকর্ড থাকে, সে কিভাবে মালিক হয়েছে, কোন দলিল মূলে মালিক হয়েছে, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। এটা আমরা অনেকেই খেয়াল করি না, এটা একটা ভুল করি। এরপরে দাগে খতিয়ানে কতটুকু মালিকানা সত্ত্ব বিদ্যমান তা নির্ণয় না করা। দাগে খতিয়ানের মধ্যে একটা মানুষের হিস্সা দেওয়া থাকে, এই হিস্সা অনুযায়ী খতিয়ানের টোটাল যে জমি আপনি যদি ভাগ করেন, তাহলে তার একটা পোর্শন বের হয় যে এই খতিয়ানে 100 শতক জমি, তার মধ্যে সে 10 শতক সম্পত্তির মালিক। এখন এই 10 শতক সম্পত্তির মালিক খতিয়ানে, কিন্তু দাগের ভিতরেও আবার দাগে দাগে হিসাব করতে হয়। একটা দাগের ভিতরে দেখা যাচ্ছে যে সম্পত্তি আছে হলো গিয়ে 20 শতক, সেখানে হিসাব করলে দেখা যাবে যে তার দাগে জমি আসতেছে 2 শতক প্রপোর্শনেটলি। তো তাইলে এই দাগে যদি সে পুরাটা বিক্রি করতে যায় 10 শতক, তাহলে তখন অনেক কিছু দেখতে হবে যে বাদ বাকি যারা মালিক আছে তাদের সাথে তার পার্টিশন আছে কিনা, অথবা এই দাগেই তাকে দখল দেখানো হচ্ছে কিনা, অথবা ফিজিক্যালি মেপে দেখা যাচ্ছে যে সে 2005-এর আগে 20-30 বছর ধরে এখানেই দখল করে আছে, এখানে তার বিল্ডিং আছে, কনস্ট্রাকশন আছে। সাবসিকুয়েন্ট অনেক কিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আপনি যদি শুধু খতিয়ানেই সে 10 শতক পায় আর এক দাগে সে পুরাটা 10 শতক বিক্রি করে দিচ্ছে, আপনি কিনে নিলেন, দখলে গিয়ে আপনি কিছুদিন পরে কিন্তু বিপদে পড়তে পারেন। এই জন্য দাগের দাগের হিস্সা এবং খতিয়ানের হিস্সা দুইটা আলাদা করে আপনাকে হিসাব করতে হবে। এরপরে বর্তমান মালিকের দলিল, এরপরে আছে বর্তমান মালিকের দলিলে চৌহদ্দির সাথে জমির চৌহদ্দি মেলে কিনা। প্রত্যেকটা জমিতে চৌহদ্দি লেখা থাকে, দলিলে চৌহদ্দি লেখা থাকতে হবে। যিনি আপনাকে প্রস্তাব করছে তার দলিলে যদি চৌহদ্দি না লেখা থাকে, এটা কিন্তু খুবই ডিফেক্টিভ দলিল। আপনার কাছে মনে হবে যে দাগ, খতিয়ান, জমির পরিমাণ সবই তো লেখা আছে, চৌহদ্দি না লেখা থাকলে কি হয়? চৌহদ্দি আইনের চোখে ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জন্য বলি যে আপনারা অবশ্যই আইনজীবী দিয়ে এটাকে চেক করাবেন। অনেক মামলার রায় আছে যে শুধুমাত্র চৌহদ্দির ঠিক থাকলে, দাগ খতিয়ানে ভুল থাকলেও সেই চৌহদ্দি অনুযায়ী জমিটা উদ্ধার করা যাবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চৌহদ্দি, এবং এই দলিলের বর্ণিত চৌহদ্দির সাথে আপনার জমির চৌহদ্দির মিল আছে কিনা সেটা দেখবেন। এখন বলতে পারেন যে দলিল দলিল তো 10 বছর আগের বা 20 বছর আগের, এখন তো আশেপাশে অনেকেই জমি বেচা বিক্রি করে দিয়েছে, সমস্যা নাই। আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন এখানে রহিম ছিল, সে করিমের কাছে বিক্রি করে দিয়ে গেছে, এখানে করিম ছিল, সেখানে জামানের কাছে বিক্রি করে দিয়ে গেছে, এটা আপনি জানতে পারবেন। কিন্তু জমির পাশে রাস্তা ছিল, এখানে জামান হয়ে গেছে, এটা তো হবে না। তো এই জন্য রাস্তা যেটা ছিল সেটা চেঞ্জ হবে না, এবং
জমিটা আসলে অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত এই চৌহদ্দি দিয়ে আপনি ডিটারমাইন করতে পারবেন। এই জন্যে আপনার এই চৌহদ্দির সাথে ফিজিক্যাল যে জমির চৌহদ্দি এটা আপনাকে ক্রস ম্যাচ করে নিতে হবে, এটা আমরা অনেকেই করি না। এরপরে বায়া দলিলে মালিকদের দলিলের তফসিলের মধ্যে দাগ, খতিয়ান নাম্বার, জমির পরিমাণ সঠিক আছে কিনা, চেইন অফ ওনারশিপ সঠিক আছে কিনা, এগুলি অনেকেই আমরা চেক করি না। কে বিক্রি করছে? রহিমের কাছে করিমের বিক্রি করছে, কত টাকা বিক্রি করছে, কত শতাংশ বিক্রি করছে, ঠিক আছে, ওকে, হয়ে গেছে। কিন্তু এই দলিলের মধ্যে যদি কোনো মানে কোনো ত্রুটিপূর্ণ লেখা থাকে, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, বা মেজর কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে, চৌহদ্দিতে ত্রুটি থাকে, আপনার কিন্তু দলিল ত্রুটিপূর্ণ হতে পারে। অনেক কেস রেফারেন্স আছে যে আপনার পূর্ববর্তী মালিকদের জমি যদি মালিক ত্রুটিপূর্ণ থাকে, আপনার জমিও ত্রুটিপূর্ণ হবে। সুতরাং এই জিনিসটা আপনাকে কিন্তু প্রপারলি চেক করতে হবে, যেটা আমরা করি না। এরপরে সিএস, এসএ, আরএস, সিটি জরিপ, এগুলি দাগ ভাঙানো। এখন অনেক ক্ষেত্রে আমরা দাগ ভাঙাই না, দলিলের মধ্যে যে দাগ লেখা থাকে সেটা ব্লাইন্ডলি বিশ্বাস করি। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি প্যান্টাগ্রাফ করেন বা দাগটা ভাঙান, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন যে অনেক সময় দলিলের মধ্যে সিএসএস এর থেকে আরএস যেটা হয়েছে সেটা ভুল দাগ লেখা হয়েছে। এই জন্য দাগটা ভাঙিয়ে নিতে হবে একজন সার্ভেয়ারের মাধ্যমে। হ্যাঁ, আমি আবার এখানে কিন্তু বলবো না যে একজন আইনজীবী দিয়ে দাগ ভাঙাবেন, দাগ কিন্তু সার্ভেয়ারের মাধ্যমে ভাঙাবেন। দলিল লেখকের মাধ্যমে লেখাবেন, কিন্তু কিভাবে লেখাবেন এটা পরবর্তীতে আমি আসছি। এইভাবে আপনার দাগটা ভাঙিয়ে দেখতে হবে যে আপনার দাগটা সিএসএস আর এর দলিলে যেটা লেখা আছে সঠিক দাগই লেখা আছে কিনা। এমনও হতে পারে যে দলিলটা শুধুমাত্র সিএসএস এ দাগ দিয়ে করা ছিল, পরবর্তী দলিলগুলি এসে আপনার আরএস দাগ নাম্বার লেখা আছে, সেখানে আবার সিএসএস এ দাগ নাম্বার লেখা নাই। তো এই যে সিএসএস এ আগে ছিল, এটা পরবর্তীতে আরএস এই দাগই যে হয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন না যদি এই দাগটা না ভাঙান। এই জন্য অবশ্যই দাগটা আপনাকে ভাঙিয়ে নিতে হবে। এরপরে কি, দলিল বা বায়া দলিলে আইন ভঙ্গ করে হলো কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। সেটা আবার কেমন? ধরেন কেউ পাওয়ার মূলে মালিক হয়ে হেবা করে দিল কিনা, আপনার পার্টিশন দলিল মূলে কেউ সম্পত্তি বেচা বিক্রি করলো কিনা, এ বিষয়ে আমি আরো বিস্তারিত ভিডিও করব, কিন্তু আপাতত এগুলা জানেন। কোন নাবালকের সম্পত্তি মা কোর্টের পারমিশন ছাড়া বিক্রি করে দিল কিনা, কোন হিন্দু উইডো তার সম্পত্তি আদালতের পারমিশন ছাড়া সে জীবদ্দশায় ভোগ করা সম্পত্তি বিক্রি করে দিল কিনা, এই যে জিনিসগুলি এই ধরনের ওয়াকফ বোর্ডের অনুমতি ছাড়া বিক্রি করলো কিনা, এই যে জিনিসগুলি এগুলি কিন্তু অবশ্যই চেক করতে হবে, যেগুলি আমরা খুব ভালো করে চেক করি না। এরপরে পার্টিশন দলিল ছাড়া যে কোনো একজন ওয়ারিশের কাছ থেকে কিনে নেয়, সেক্ষেত্রে আপনার দুইটা ঝামেলা আছে, যে আপনি যেই দাগে কিনলেন আর যেখান থেকে দখল দিল, দেখা গেল রাস্তার পাশে খুব লুক্রেটিভ জায়গা, কিন্তু আপনার বিরুদ্ধে আরেকজন ওয়ারিশ পার্টিশন মামলা করে দিল। ইভেন আপনার কাছে যে বিক্রি করেছে সেও অন্যদেরকে মামলা করতে উৎসাহিত করতে পারে যেন আপনার কাছ থেকে বেশি কিছু টাকা আদায় করা যায় হয়রানি করে। এই জন্য পার্টিশন দলিল না করে যদি কেউ বিক্রি করতে যায়, এটা না কেনাটাই ভালো। আরো একটা রিস্ক আছে, সেখানে প্রিএমশন মামলা করতে পারে, যেহেতু তাদের মধ্যে বন্টন নাই এবং পার্টিশন না থাকার কারণে বিক্রি করলে প্রিএমশন হওয়ার সম্ভাবনা আছে। পার্টিশন করার পরে বিক্রি করলেও প্রিএমশন হতে পারে, কিন্তু পার্টিশন না করলে প্রিএমশন হওয়ার সম্ভাবনা আরো বেশি প্রবল থেকে যায়। তো এই জন্যে পার্টিশন দলিল ছাড়া কোনো একজন ওয়ারিশের কাছ থেকে জমিটা কেনাটা সমীচীন হবে না, বিশেষ করে 2005-এর পরে তো নাই। 2005-এর আগের যদি ঘটনা হয়, সেক্ষেত্রে জায়গাটা সে দখলে থাকে, তার বিল্ডিং থাকে, স্থাপনা থাকে, সম্পূর্ণ আলাদাভাবে তার দখল পরিষ্কার বোঝা যায় যে দীর্ঘ 2005-এর আগ থেকেই সে দখলগুলি করে আছে। এগুলি যদি সাবসিকুয়েন্ট এভিডেন্স দিয়ে প্রমাণ হয়, সেক্ষেত্রে আপনি একটা রিস্ক নিতে পারেন। তবুও পার্টিশন ছাড়া না কেনাটাই ওয়ারিশদের কাছে, সহ ওয়ারিশ বাই দ্য ওয়ে অফ ইনহেরিটেন্স, এদের কাছ থেকে না কেনাটাই শ্রেয়। এরপরে জমির জোত যাচাই না করা। আপনি দেখলেন যে জমির সম্পূর্ণ কাগজপত্র আপনি দেখলেন যে সব মিলে গেল, কিন্তু সে যদি এটা কারো কাছে বিক্রি করে দেয়, সে যদি নামজারি করে নিয়ে যায়, তো তার নামজারিটা সঠিক আছে কিনা, যে কাগজটা দিল সেই নামজারি যে জোত, সেই জোতের ভিতরে আসলে জমি আছে নাকি না কেউ কেটে নিয়ে চলে গেল, এটা অনেকেই আমরা চেক করি না। আমরা দলিল কাগজপত্র খতিয়ানের সাথে মিল হয়ে গেল, নামজারি আছে, ওকে আমি দলিল করে ফেলি। কিন্তু পরবর্তীতে আপনি নামজারি করতে গিয়ে দেখবেন যে এই জমি তো সে আরো একজনের কাছে বিক্রি করে দিয়েছে এবং সে এটা নামজারি করার জন্য আবেদন করেছে, আপনার কিন্তু জমি নাই হয়ে যাবে। এই কাজগুলি কিন্তু আমরা চেক করি না। এরপরে সার্ভেয়ার বা ভ্যালুয়েশন কোম্পানি দিয়ে আমরা জমিটা মাপাই না।
দেখেন যে কাজের জন্য যে অভিজ্ঞ, আমি কিন্তু তাকে সেই কাজটাই করতে বলবো। এই জন্য স্যার আমার এই বক্তব্য শুনে কোনো সার্ভেয়ার বা দলিল লেখক মনোক্ষুণ্ণ হবেন না। এটা আপনাদেরকে ছোট করা আমার কাজ না, আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে বা আমার যারা দর্শক তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে সেফগার্ড দেওয়া, সেজন্যই কথাটা বলা। তো জায়গাটা যখন আপনি কিনবেন তার আগে অবশ্যই একজন সার্ভেয়ার দিয়ে জায়গাটা মাপিয়ে নেবেন সঠিকভাবে, যে যতটুকু আপনাকে দলিলে বলছে অ্যাকচুয়ালি দখলে তার ততটুকু আছে কিনা। কারণ আপনি পয়সা দিয়ে বেশি কিনলেন, দখলে গিয়ে আপনি তখন দেখলেন যে অতটুকু পাচ্ছেন না, তো তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য অবশ্যই সার্ভেয়ার দিয়ে বা একজন ভ্যালুয়েটর কোম্পানি দিয়ে আপনি এটা মেপে নেবেন। এরপরে আছে দলিল খতিয়ান, এগুলি সঠিকভাবে যাচাই না করা। আমরা অনেক সময়ই দেখি যে না দলিল খতিয়ান সবকিছু দিয়েছে, ওকে দলিল রেজিস্ট্রি করে ফেলো, কিন্তু এই দলিলটা ফেক কিনা, এই খতিয়ানটা ফেক কিনা, খতিয়ানটা টেম্পার কিনা, খতিয়ানের প্রত্যেকের নামের পাশে অংশ দেওয়া থাকে, ঈশা আনা গন্ডায় দেওয়া থাকে, বা 100 200 300 করে দেওয়া থাকে 1000 পর্যন্ত। তো এই যে হিস্সাটা, এটা যদি কম বেশি করে দেয় তাহলে জমির মালিকানা কিন্তু অনেক কম বেশি হয়ে যায়। এই জন্যে এই জমির দলিলটা সঠিক আছে কিনা, নামজারিটা সঠিক আছে কিনা, এর যে সর্বশেষ খতিয়ানটা সঠিক আছে কিনা, খাজনাটা সঠিক আছে কিনা, জোর থেকে জমি কেটে নিয়ে গেল কিনা, এই জিনিসগুলি আমরা করি না। এরপরে ওয়ারিশন সনদটা যাচাই করি না, এটা যাই কাগজের মধ্যে দেয় ওটার উপরেই ফারাইজ করে দেই। কিন্তু এটা যদি যাচাই না করেন, সে যদি কোনো ওয়ারিশকে বাদ দিয়ে দেয় বা নতুন কাউকে ঢুকায়, যে কোনো কিছু একটা করুক, তাহলে কিন্তু আপনি এটা ধরতে পারবেন না। এই জন্য এই কাগজটা, যেহেতু এটা কোনো রেজিস্টার্ড ডকুমেন্ট না, ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া যায়, এগুলি কম্পিউটারের দোকান থেকে বানানো খুবই ইজি, এটা আপনাকে বানিয়ে দিতে পারে, এটা ফেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য এইটা অবশ্যই অবশ্যই চেক করতে হবে, যেটা আমরা 80-90% ক্ষেত্রেই করি না। এরপরে 10-15 বছরের ভলিউম বুক তল্লাশি দেওয়া, যেটা ব্যাংকে এনইসি নেয়, কিন্তু আপনি তো নিজে কিনবেন, আপনি তো এনইসি নেবেন না। আপনি লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স ভলিউম বুক তল্লাশি দিয়ে দেখবেন যে আসলে এই জমিটা কোথাও বেচা বিক্রি করেছে কিনা, কারো কাছে হেবা করেছে কিনা, কোনো ব্যাংকে মর্টগেজ দিয়েছে কিনা। এটা একটা তল্লাশি করে দেখলে আপনি নিশ্চিত বা নিরাপদ থাকবেন। এখানে যে 100% নিরাপদ হবেন তা না, কারণ তল্লাশিকারক ম্যানুয়ালি সার্চ করে, এটা তো কম্পিউটার দিয়ে সার্চ না। দলিল যদি থাকেও এটা চোখ থেকে এড়িয়ে যেতে পারে, কিন্তু আপনার ডিউ ডিলিজেন্স আপনি করেছেন, সেখানে আপনি নিরাপদ থাকবেন। কিন্তু এই কাজটা আমরা কিন্তু অনেকেই করি না। এরপরে সরজমিনে গোপন তল্লাশি না করা, আপনি জমি কিনবেন, ডেভেলপার আপনাকে নিয়ে গেল, আপনি সুন্দর করে এক জায়গায় দাঁড়ায় আপনি জমি টমি দেখে দেখে আসলেন, এসে আপনি দিয়ে দিলেন টাকা, অথবা যে লোক নিয়ে গেল সে আপনাকে দেখালো, আপনি জমি টমি দেখে চলে আসলেন, কেউ বাধা দিল না, কিচ্ছু বললো না। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি একা একা যান, তখন দেখবেন যে অনেকেই বলবে যে আর এই জমিতে তো মামলা চলে, এই জমি তো ঝামেলা আছে, এই জমি নিয়ে বহু মারামারি খুনাখুনি আছে, আপনি তো দখল নিতে পারবেন না, এই জমি তো অমুক ব্যাংকে মর্টগেজ রাখা আছে, হ্যাঁ এখানে ব্যাংকের সাইড বোর্ড ছিল ভেঙে ফেলেছে, এইরকম অনেক কথা আপনাকে বলবে। তো এই জন্য যে জমিটা কিনবেন, গোপনে আবার একবার গিয়ে একটু চেক করে দেখে আসবেন যে আসলে এই জমিটা সঠিক আছে কি নাই। এরপরে আমরা যেটা করি, রেজিস্ট্রি বায়না না করে 300 টাকার স্ট্যাম্পের মধ্যে বায়না করি। এটা একেবারে বুলশিট একটা জিনিস। আপনি টাকা দিচ্ছেন এতগুলি টাকা, আপনি 300 টাকার একটা স্ট্যাম্পের মধ্যে বায়না করছেন, এই বায়না দিয়ে আপনি কোনোভাবেই জমি রেজিস্ট্রি নিতে পারবেন না। 5 বছর 10 বছর কিস্তি চালালেন, তারপরে ওই লোক দেখা গেল আরেকজনের কাছে বিক্রি করে দিল। তো আর দেখা যাবে যে আপনি এখানে আপনার কোনো ইয়ে হবে না, নিরাপত্তা থাকবে না। তো সেক্ষেত্রে অনেক সময় আবার বায়না দলিল সাব রেজিস্ট্রাররা রেজিস্ট্রি করতে চায় না 1 বছরের বেশি মেয়াদ দিয়ে, আপনি চুক্তিপত্র দলিল করে সেটাও রেজিস্ট্রি করে নিতে পারেন, এটা রেজিস্ট্রি হবে। আমার নিজেরটাই করেছি। তো এরপরে অনেক সময় কাগজপত্র না দেখে আমরা অ্যাডভান্স করে দিই, এটা কিন্তু 80-90% বা অলমোস্ট 100% ক্ষেত্রে এমন হয়। ডেভেলপার কোম্পানিগুলি আপনাকে পুশ করতে থাকে নানান ভাবে, ভাই এটা ক্লায়েন্ট 4-5টা ক্লায়েন্ট এসে বসে আছে, আপনার সাথে আমার রিলেশন ভালো, এজন্য আমি আপনার জন্য জমিটা রেখে দিয়েছি, আপনি যদি না নেন আমাকে এখনই বলে দেন, আমি অন্যজনকে দিয়ে দিচ্ছি। এইভাবে মেন্টালি হ্যারাস করে আপনার উপরে মেন্টাল কন্ট্রোল নিয়ে আপনার কাছ থেকে টাকাটা বের করে নেয়, এরপরে আপনাকে কাগজপত্র দিবে। তো তখন আপনি কাগজপত্রের ঝামেলা বা ভেজাল ধরে ফেললেও আপনার আসলে খুব বেশি কিছু করার থাকবে না। এই জন্যে সে যতই আপনাকে প্রেশার দিক না কেন, তাহলে বলবেন যে ভাই ঠিক আছে, আমার তাহলে আমি ধরে নিচ্ছি এই জমি আমার রিজিকে নাই, আমার কপালে নাই, আমি নিতে পারছি না, আপনি যাকে পান তার কাছে বিক্রি করে দেন, ফাইন। তখন দেখবেন যে সে আবার আপনাকে কাগজপত্র দিবে। কাগজপত্র নিজে ভালো করে না দেখে, আইনজীবী দিয়ে ভালো করে চেক না করিয়ে কখনোই আপনি বায়না দিবেন না। এটা আমরা
মানে এই ভুলটা অহরহ করি, এটা যেন আমাদের এই ভুলটা না হয়। এরপরে আসেন ডেভেলপারের ক্ষেত্রে আরো কিছু কিছু আমরা ভুল করি, যেমন ডেভেলপারের সঠিক অনুমোদন আছে কিনা এটা অনেক সময় খেয়াল করি না। একটা লোক তার প্রোপাইটারশিপ কনসার্ন করেছে, করে সে একটা জায়গার মধ্যে সাইনবোর্ড টাইনবোর্ড দিয়ে জমি বেচা বিক্রি করছে, সুন্দর অফিস, অফিসের ভিতরে সবকিছু গোছানো, এই সবকিছু মিলিয়ে আমরা মনে করেন যে এটার উপরে ভিত্তি করে আমরা জমিটা কিনে ফেলি। এই কাজটা করা যাবে না। এই ডেভেলপারের সঠিক অনুমোদন আছে কিনা সেটা দেখতে হবে। এদের রিহ্যাবের মেম্বারশিপ আছে কিনা এটা একটু দেখতে পারেন। এখন রিহ্যাবের মেম্বারশিপ থাকা যে ডেভেলপারের জন্য ম্যান্ডেটরি তা না, কিন্তু রিহ্যাবের মেম্বারশিপে নিতে হলে ডেভেলপারকে কিছু শর্ত পূরণ করতে হয়, তার কিছু পূর্ব অভিজ্ঞতা থাকতে হয়। এই ধরনের অভিজ্ঞতা না থাকলে রিহ্যাব তাকে মেম্বারশিপ দেয় না। এইসব ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু চেক করে দেখতে পারেন যে রিহ্যাবের মেম্বারশিপ আছে কিনা, থাকলে ভালো হয়। না থাকলে এই কোম্পানির পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কিনা, কোনো প্রজেক্ট করেছে কিনা, এই জিনিসগুলি আগে থেকে দেখবেন যে এরা আরো অনেক প্রজেক্ট করে 2-4টা হ্যান্ড ওভার দিয়েছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে এই কোম্পানির সাথে যাওয়াটা খুব একটা সেফ হবে না। এরপরে যেই প্রজেক্টটা আপনাকে দেখাচ্ছে যে এখান থেকে প্লট দিব, সেই প্রজেক্টের অনুমোদন আছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে। যদি প্রজেক্টের অনুমোদন না থাকে, আপনারা অনেকেই গিয়েছেন যে ঢাকা আরিচা রোডে একটা ওই আমিনবাজার ওইদিকে পানির ভিতরে একটা কোম্পানির ইয়ে ছিল, আমার নামটা ঠিক মনে আসছে না, এইটার প্রজেক্টের অনুমোদন ছিল না, কিন্তু পুরা ডেভেলপ করে ফেলছে পানি দিয়ে ভরাট করে। এরপরে আদালত এক সময় রায় দিল যে এটা বাতিল, এবং এইটা যে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়ার জন্য ওইখান থেকে মাটি খুঁচে খুঁচে সব সরিয়ে ফেলেছে, উইথ দ্য কস্ট অফ দ্য ডেভেলপারের কস্টে। ওইখানে যারা জমি কিনেছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য এই প্রজেক্টটার অনুমোদন আছে কিনা, এটা ভায়াবল বা ফিজিবল একটা জায়গায় করা হয়েছে কিনা, এই জিনিসগুলি খেয়াল করে দেখবেন। এরপরে সরজমিনে প্রজেক্টের লেআউটের সাথে মিলানো, দেখা গেল পুরা জায়গাটা বললো লেআউটে তো অনেক সুন্দর থাকে, এখানে স্কুল, খেলার মাঠ, এই সেই, আপনি গিয়ে দেখলেন পুরোটাই ধান ক্ষেত। এখানে কোনো আপনার মনে করেন যে প্র্যাকটিক্যাল নাই, যা কিছু মানে ওরা দেওয়া আছে ইয়ের মধ্যেই দেওয়া আছে, লেআউটের মধ্যে দেওয়া আছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এটা করাটা খুবই একটা ইম্পসিবল একটা ব্যাপার হবে। এইসব জায়গাতে না যাওয়াটাই বেটার, যদি প্রজেক্টের অনুমোদন বা পূর্বানুমোদন না থাকে। আবার কিছু কিছু ডেভেলপার আছে, বড় বড় ডেভেলপার যারা রিনাউন্ড, এরা যদি করে সেক্ষেত্রে আপনি একটা রিস্ক নিতে পারবেন, তার যদি প্রজেক্টের অ্যাপ্রুভাল থাকে সে ওই জায়গায় ডেভেলপ করতে পারবে যেহেতু তার পূর্ব অভিজ্ঞতা আছে। আচ্ছা, যে জমি বিক্রয়ের প্রস্তাব করেছে সেটি কোম্পানির কেনা বা পাওয়ার নেওয়া আছে কিনা এটা দেখবেন। অনেক সময় বলে ডেভেলপার কোম্পানি যে এই 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 জায়গায় আপনার প্লটটা হবে, তো বলবেন তাহলে এই প্লট নাম্বার কত, এত, এই প্লটটা আপনার কেনা আছে কিনা। এখন অনেক সময় বলতে পারে আমরা তো পালি দিয়ে ভরাট করে দিব, তাহলে আপনি কেমনে বুঝবেন যে কোন প্লটটা দিব? আপনারে যে কোনো একটা দিব, সমস্যা নাই, আমার কেনাই থাকবে, বা এটা তো আমার দখলে আছে। এটা আপনি এই জায়গায় যাবেন না, তার একটা কাগজ আপনি নিবেন। হ্যাঁ, যে কাগজটা নিবেন সেই প্লটটা আপনাকে নাও দিতে পারে, কিন্তু ওই কাগজটা দিয়ে যদি আপনি একটা বায়না চুক্তি অথবা আপনি একটা এগ্রিমেন্ট যদি রেজিস্ট্রি করে রাখেন, অ্যাটলিস্ট ওইখানে না পান, ওই দাগটা যেখানে অবস্থিত সেখানে তো জমিটা আপনি পাবেন। কিন্তু আপনি কোনো কাগজপত্র আপনি চেক করলেন না, আপনি হচ্ছে গিয়ে জাস্ট 300 টাকার একটা স্ট্যাম্পে বায়না করে কিস্তি দিয়ে যাচ্ছেন, আপনাকে এমন জায়গায় দিবে আর এমন কাগজ দিবে, লাস্টে ওটা একটা প্রবলেমেটিক কাগজ দিয়ে দিবে। কেননা ডেভেলপার কোম্পানি কি করে, ফার্স্টে যারা ফুল টাকা পেমেন্ট করে তাদেরকে একেবারে সাবকাবলা দলিল দিয়ে রেজিস্ট্রি করে দেয় ডেভেলপ প্রজেক্ট হওয়ার আগে। আর আপনি তো কিস্তি দিয়ে যাচ্ছেন মাসের পর মাস, কিন্তু আপনাকে যে দাগের কাগজ দেখিয়েছিল সেই দাগের কাগজ অলরেডি বিক্রি করে দেওয়া সারা। আমার পার্সোনাল লাইফে আমি এক্সপিরিয়েন্স দেখেছি। তো যার কারণে বলছি যে যেই কাগজটা আপনাকে দেখানো হয় সেই কাগজের উপরে একটা চুক্তিপত্র আপনারা রেজিস্ট্রি করে নেন, যে কয়দিন আপনার এই কিস্তিটা চলে ওই কয়দিনের জন্য। আচ্ছা, এরপরে প্রজেক্ট বাস্তবসম্মত কিনা এটা একটু বলেছি, যে ভালো করে খেয়াল করবে যে যে প্রজেক্টটা তারা করতে চাচ্ছে এটা আসলে ভায়াবল কিনা। এর পানির মধ্যে একটা জায়গা গিয়ে দেখালো যে এখানে প্রজেক্ট করব, কিন্তু বিশাল বড় একটা কয়েকশো একর নিয়ে, এটা দেখা যাবে যে এটা করতে এখনো 20 বছর 30 বছর লাগবে। তো এরা পারবে কি পারবে না, ডেভেলপারের অভিজ্ঞতা কেমন, সবকিছুর আলোকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলেই কাগজপত্র বায়না যদিও নেওয়া আছে, কিন্তু তার পক্ষে প্রজেক্টটা দাঁড় করানো সম্ভব হবে কিনা এটা খেয়াল করবেন। এরপরে জমির মূল্য অস্বাভাবিকভাবে কম হয় কিনা এটা খেয়াল করবেন। এখন হয় কি, আমরা জাতিগতভাবে একটু সস্তা পছন্দ করি, আবার আমাদের ইনকামেও একটু ইয়ে আছে, আমরা আসলে অত সামর্থ্য থাকে না। চটুকদার বিজ্ঞাপন দেয় কাঠা প্রতি
দাম মাত্র 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 80,000 টাকা, সেখানে দেখা যাচ্ছে যে আপনার অন্যান্য ভালো যারা ডেভেলপার তারা 10 লাখ 15 লাখ টাকা বিক্রি করছে, তো সে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা কিভাবে বিক্রি করবে? এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে। এই ধরনের চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে অস্বাভাবিক কম দামের জমি কেনা যাবে না, এতে আপনি বিপদে পড়ার সম্ভাবনাই অনেক বেশি। এরপর লিজ হোল্ড প্রপার্টির ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদিও লিজ হোল্ড প্রপার্টিতে ঝামেলা হওয়ার সম্ভাবনা কম, তারপরেও কিছু কিছু ভুল মানুষ করে যেগুলোর কারণে তাদেরকে সাফার করতে হয়। এই জিনিসগুলি দেখেছি, যেমন যিনি বিক্রয়ের প্রস্তাব করেছেন তিনি আসলে লিজি নাকি হচ্ছে গিয়ে ব্রোকার বা দালাল আমরা যেটা বলি, সেটা আগে খেয়াল করবেন। সে আপনাকে এসে এমন ভাবে বুঝাবে, সবকিছু দেখাবে, প্লট প্লট বা ফ্ল্যাট ফ্ল্যাট দেখাবে যে একেবারেই সবকিছু তার, অ্যাকচুয়ালি সে কিন্তু মালিক না, কিন্তু সে একজন মালিকের পক্ষে দালালি করছে, বা সে একজন প্রতারক, ফ্রড। এই জন্য এই সে কি প্রকৃত মালিক কিনা এটা তার নামের সাথে বা তার ন্যাশনাল আইডি কার্ডের সাথে যে লিজ হোল্ড অথরিটির যে লিজ ডিড বা যে কাগজগুলি আছে সেইগুলির সাথে মিল করিয়ে নেবেন। এবার মালিক হয়েছে উনি লিজি, ঠিক আছে, কিন্তু ওনার নামে লিজ ডিড হয়েছে কিনা সেটাও দেখবেন। কারণ দেখা যায় অনেকে অ্যালটমেন্ট লেটার পেয়েছে, ঠিকমতো টাকা পরিশোধ করছে না, এরপরে আপনার কাছে কোনোভাবে একটা এগ্রিমেন্ট করে ওই কাগজপত্র গচিয়ে দিয়ে সে পালাতে পারলে সে কিন্তু বেঁচে যায়। এই জন্যে সে সে তার নামে লিজ দলিল হয়েছে কিনা সেটা দেখে তার সাথে রেজিস্ট্রি বায়না দলিল করবেন, এবং উইথ পারমিশন ফ্রম দ্য লিজ হোল্ড অথরিটি। আর যদি নগদ টাকা থাকে তাহলে তো আপনি ক্যাশ টাকা দিয়েই তার ইজারা সত্ত্বটা কিনে নেবেন একটা ইজারা সত্ত্ব বিক্রয় দলিল মূলে। এরপরে এই লিজ হোল্ড অথরিটি জমির উপরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা এটা খেয়াল করবেন। আমি যদি আপনাকে বলি যে ডিআইটিতে অনেক জায়গাতেই কিন্তু দলিল করার উপরে নিষেধাজ্ঞা আছে, দলিল দস্তাবেজ হচ্ছে না। এমনি আপনার বায়নানামা দলিল করা যায়, কিন্তু সাবকাবলা দলিল, নামজারি অনেক কিছুই হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে ওই লিজ হোল্ড অথরিটির কাছে গিয়ে খোঁজ করে দেখবেন যে আসলে এই ধরো এটা আপনি কিনলে আপনি আসলে এটা পাবেন কিনা। এরপরে পাওয়ার দলিল যদি করে সে পাওয়ারের অ্যাকসেপ্টেন্স নেওয়া হয়েছে কিনা, পাওয়ারের অনুমোদন আছে কিনা, এটা একটু ভালো করে চেক করবেন। এগুলির ক্ষেত্রে অনেক রকমের ঝামেলা হয়। এরপরে ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা হয়, এই কনস্ট্রাকশন পারমিশন লেটারটা ভালো করে দেখা, যেই প্লটের উপরে কনস্ট্রাকশন পারমিশন দেওয়া হচ্ছে সেইটা আপনার তফসিলভুক্ত প্লট ওইটাই কিনা, নাকি অন্যটার পারমিশন এটার মধ্যে ঢুকায় চালায় দিচ্ছে। এটা কিন্তু প্লট নাম্বারটা মিলাবেন, তা নাহলে কিন্তু একটু আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে। এবং এই পারমিশনটা যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে হয় তাহলে রাজুকের কাছে চেক করাবেন, বা যে অথরিটি সে অথরিটির কাছ থেকে আপনি ভালো করে চেক করে নেবেন, তা নাহলে কিন্তু এটা নিয়েও বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে। এরপরে যেটা করবেন, বিল্ডিং যে প্ল্যানটা বড় একটা কাগজ থাকে দেখবেন, বিল্ডিং প্ল্যান অনেক বড়, এটার স্মারক নাম্বারের সাথে যে অ্যাপ্রুভাল লেটারের স্মারক নাম্বার, তারিখ এগুলা মিলে কিনা। এরপরে অ্যাপ্রুভাল লেটারের মধ্যে যে কয় তলা করতে বলা আছে সেই কয় তলা করতে করেছে কিনা, বেসমেন্ট অ্যাপ্রুভাল লেটারে আছে কিনা, যদি না থাকে তাহলে সে যদি বেসমেন্ট করে তাহলে সমস্যা, আবার যদি বেসমেন্ট থাকে, যদি বেসমেন্টের ভিতরে ফ্ল্যাট করে ফেলে ওটা আপনি কিনতে পারবেন না। আবার দেখা গেল যে এটাতে বেসমেন্ট G+9 10 তলা দেওয়া আছে, কিন্তু দুইটা আন্ডারগ্রাউন্ড মানে সে পার্কিং করেছে, কিন্তু তার আন্ডারগ্রাউন্ড পার্কিং এর পারমিশন নাই। এই বিল্ডিং এ কোনো জায়গায় ফ্ল্যাট কেনার সুযোগ নাই। তো এরা এই ডেভেলপাররা কি করে, পারমিশন নেয় একরকম, বিল্ডিং বানায় আরেক রকম। এটা আপনাকে খেয়াল করতে হবে, কারণ ফ্ল্যাট তো আপনি জমি যেমন ধরেন আপনার একটু কম হলো বা বেশি হলো আপনি ছেড়ে দিলেন, ফ্ল্যাট কি আপনি করার দিয়ে কেটে বাদ দিবেন? এ কথাটা আমি বারবারই বলি, ফ্ল্যাট তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই জন্যে ফ্ল্যাটের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে। তারপরে যতটুকু অনুমোদন আছে তার থেকে বেশি পারমিশন করলো কিনা সেটা আপনাকে দেখতে হবে। যেটা আমি বললাম যে যদি আপনার আন্ডারগ্রাউন্ডে যদি বেসমেন্ট না থাকে সে যদি বেসমেন্ট করে, অথবা 5 তলা আছে সে 7 তলা করেছে, এ ধরনের যদি ডেভিয়েশন করে, তার আসে সে 2000 স্কোয়ার ফিট করতে পারবে ফ্লোর স্পেস, সে দেখা গেল 2500 স্কোয়ার ফিট করেছে, 5 to 10% ডেভিয়েশন আপনি মেনে নিতে পারেন, যার বাংলাদেশে হয়। কিন্তু এর বেশি যদি সে ডেভিয়েশন করে সেক্ষেত্রে আসলে আপনার ওইখানে না যাওয়াটাই সব থেকে সেফ। এরপরে 10 তলার বেশি হলে কিছু পারমিশন আছে, সেইগুলো নিয়েছে কিনা, ফায়ার পারমিশন, এনভায়রনমেন্ট পারমিশন, হ্যাঁ এগুলা সে নিয়েছে কিনা। তারপরে ক্যান্টনমেন্ট বোর্ডের পাশে হলে তাদের কাছে যে পারমিশন, এয়ারফোর্সের পাশে হলে যে কয়তলা সেই কয়তলার জন্য এনওসি নিয়েছে কিনা, এগুলি একটু খেয়াল করে দেখবেন। এরপরে যৌথ মালিকানায় যদি ফ্ল্যাট হয়, যৌথ মালিকানায় ফ্ল্যাট হলে তাদের মধ্যে পার্টিশন দলিল হয়েছে কিনা এটা অবশ্যই খেয়াল করতে হবে, এবং রেজিস্টার
এই যৌথ মালিকানার ফ্ল্যাটের ভিতরে সব থেকে বেশি ঝামেলা হয়, কারণ এইখানে এরা কোনো ডেভেলপার না, কিন্তু আসলে এরা ডেভেলপার। এরা কয়েকজন 4-5 জন মিলে হচ্ছে যে এরা এই জমিটা কিনে এরপরে সবার কাছে শেয়ার বিক্রি করে। আসলে কিন্তু এরা অদৃশ্য শ্যাডো ব্যাংকিং এর মতো শ্যাডো ডেভেলপার। এরা কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে এরা সম্পূর্ণ আইনটাকে একেবারে তছনছ করে ফেলে। বিল্ডিং প্ল্যান প্ল্যান লেআউট কোনো কিছু মানে না, আন্দাজে মান্দাজে নিজেদের মতো করে তৈরি করে, এবং এরপরে দেখা যায় এই বিল্ডিং রাজুক ভেঙে ফেলার জন্য চলে এসছে। এরকম কয়েকটা ঘটনা আমার কাছে আছে। এইসব লোকের কাছ থেকে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে খুব সতর্ক হবেন যে তাদের মধ্যে কিন্তু যেই বন্টন নামা হয় এটা রেজিস্টার্ড হয় না, লটারি করার পরে 300 টাকার একটা স্ট্যাম্পের মধ্যে লিখে থুয়ে দেয়। এখন আপনি একটা ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাট কেনার পরে এটার মধ্যে আপনি ডেকোরেশন করলেন 5 লাখ 10 লাখ টাকার, এরপর একজন এসে বললো ভাই তুমি তো আওয়ামী লীগের সময় জবরদখল করে তুমি ক্ষমতার জোরে 2 নাম্বার লটারি করে তুমি এই ফ্ল্যাটটা বাগায় নিছিলা, আমিও 10 তলায় দিব না, তুমি 10 তলায় যাও, এটা আমি নিব। সে একটা মামলা করে দিল। আপনার যদি সরেই যাওয়া লাগে তাহলে কত বড় ক্ষতি। এই জন্য অবশ্যই এই এদের ভিতরে এগ্রিমেন্টটা রেজিস্টার্ড হয়েছে কিনা আপনাকে দেখতে হবে। এর সর্বশেষ কয়েকটা পয়েন্ট বলবো যে মামলা মোকদ্দমা আছে কিনা এটা খোঁজ নিতে হবে। এবং মামলা আছে কিনা ডাইরেক্টলি পাবেন না, কিন্তু ওই যে বললাম যে আপনি ফিজিক্যালি যদি একটু বুদ্ধি করে আপনি খোঁজ খবর নেন, বা অনেক সময় ডকুমেন্টের মধ্যে মামলা সিল থাকে, এগুলো যদি একটু ভালো করে খেয়াল করেন, যদি কোনো মামলা মোকদ্দমা কোর্টে সিল আছে কিনা, তাহলে কিন্তু আপনি চোখ কান খোলা রাখলে ধরতে পারবেন। এবং যখন ক্রয় দলিলটা হবে সবকিছু শেষে, এই দলিলটা একজন ডিড রাইটারই লিখবে। হ্যাঁ, কিন্তু আপনি অবশ্যই এই দলিলটা আপনি যে লয়ারকে দিয়ে ভেটিং করিয়েছিলেন ওই লয়ারকে দিয়ে এই ডিডটাও ভেটিং বা চেক করিয়ে নেবেন। তাহলে হবে কি, সে ওই দলিলটা সঠিকভাবে ড্রাফট করা হয়েছে কিনা, দাক্ষতিয়ান টুতিয়ান সবকিছু ঠিক আছে কিনা, চৌহদ্দি টহদ্দি যেখানে যে আইনে থাকার কথা সেগুলি হয়েছে কিনা, এই জিনিসগুলি কিন্তু সে সঠিকভাবে দেখে তারপরে এটা রেজিস্ট্রেশনের জন্য এনওসি দেবে আপনাকে, যে না আপনি এখন রেজিস্ট্রি করতে পারেন। আপনার কিন্তু ভালো হবে, এখানে আপনি উকিলকে সামান্য কিছু ফিস দিলেও আপনি ভবিষ্যতের জটিলতা থেকে বেঁচে যাবেন। এরপরে দলিলের তফসিল অনুযায়ী আপনার নামজারির আবেদন টাবেদন হয়েছে কিনা, নামজারি আসার পরে দাগ নাম্বার সঠিক আছে কিনা, দাগে দাগে জমির পরিমাণ সঠিক আছে কিনা, আপনার হিস্সা ঠিক আছে কিনা যদি একাধিক লোকের সাথে নামজারি করে থাকেন, এই জিনিসগুলি একটু ভালো করে খেয়াল করবেন। এরপরে আপনার দলিলটা রেজিস্ট্রি হওয়ার পরে যে এসআরও টোকেন দিবে বা টিকিট দিবে, এই টিকিটের অপোজিট সাইডে যিনি দাতা ওনার সই আছে কিনা এটা খেয়াল করবেন, কারণ তাকে তো আর খুঁজে পাবেন না। তো আপনি এই মূল দলিল তুলতে গেলে অপোজিট পেজে দাতা সই না থাকলে আপনাকে মূল দলিল দিবে না। তো এই কারণে এই জিনিসগুলি একটু ভালো করে খেয়াল করবেন। তারপরে সর্বোপরি আপনি সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নিজে নিজে বা অদক্ষ লোকের মাধ্যমে এই জমির কাজটা করবেন না। একজন সঠিক অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জমিটা চেক করিয়ে তারপরে এই দলিলটা যখন রেজিস্ট্রি হবে তখন দলিলটা সঠিকভাবে রেজিস্ট্রি করবেন, এবং যে সঠিকভাবে তল্লাশি দিবেন, তাহলে পরে আপনার কিছু টাকা আহ, মানে আপনার বেশি 20,000 যাক, 50,000 যাক, 1 লাখ টাকা যাক, কিন্তু আপনার দেখা যাবে 50,000, 1 লাখ, 1 কোটি, হ্যাঁ, 5 কোটি 10 কোটি টাকার একটা সম্পত্তি আপনার সেভ হয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীকে সাথে নিয়ে এই প্রপার্টি গুলি আপনি ডিল করবেন, তাহলে আপনি নিরাপদ থাকতে পারবেন। কারণ যার কাজ তাকে করতে দিতে হবে। ইউটিউব দেখে আপনি নিজে নিজের ট্রিটমেন্ট করতে পারেন না, নিজের অপারেশন করতে পারেন না। তো তেমনি দু একজন মানুষের কাছ থেকে শিখে বা কোনো এক জায়গায় একটা কোর্স করে আপনি কিন্তু সঠিকভাবে এই জমি জমার মালিকানা বা সবকিছু নির্ণয় করতে পারবেন না। এটা আপনার করার দরকারও নেই, এটা আপনার কাজও না। যে এক্সপার্ট তার পরামর্শ নিন। এই ভুলগুলি আসলে আমরা যেন ভবিষ্যতে না করি, যার কারণে আজকে ভিডিওটা করা। ভিডিওটা অনেক লম্বা হয়েছে, কিন্তু যারা দেখবেন তারা আশা করি জমি জমা কেনার ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। এবং যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, লাইক দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমি এই ধরনের অনেক ভিডিও নিয়ে আসি, চাইলে আমাদের কাছ থেকেও আপনারা লিগাল ওপিনিয়ন নিতে পারেন। আমাদের চেম্বারের নাম হচ্ছে নেক্সাস লিগাল ল্যাব। আমরা পেইড লিগাল ওপিনিয়ন এবং লিগাল সার্ভিস দিয়ে থাকি। আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।